এবং এমন কয়েকজনকে আমরা আটক করেছি, আমাদের হাতে এই মুহূর্তে আছে। এটার সংখ্যাও আপনার 30-40-এর কম হবে না, এই মুহূর্তে আছে। এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো, যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে, এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয়, যেটা দিয়ে একসাথে একাধিক মানুষকে ইয়া করা যাবে, মানে পেটের ভিতরে আঘাত করা যাবে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ছেলে, ঢাকা মেডিকেলে না, হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুঁড়ি কাটে ফেলাইছে। স্বাভাবিকভাবে কেউ নিজেদের লোকের উপরে হাত তুলবে, এটা সম্ভব না। কিন্তু যখন কোনো সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না। সংঘর্ষ কার সাথে হয়েছে মজনু সাহেব? আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের তথাকথিত রাজনীতির মতোই বলছেন অমুক যে মারা গেছে সে আমার দলের, সে বলছে তার দলের। এই অবস্থা তো হতে পারে না, এটা তো ধর্মের মধ্যে আমরা নিঃসন্দেহে। আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করছি যে 18 তারিখ জোর আমরা কেন, 20 তারিখ জোর আমরা আজকে 18 তারিখ কেন প্রবেশ করলাম। আপনারা জানেন টঙ্গী ইজতেমা ময়দানে শুধু কয়েকটা টয়লেট আছে, আর পুরো ময়দানটা খালি থাকে। এখানে জোর বা ইজতেমা করতে হলে শামিয়ানা টাঙানো, এছাড়া মাঠকে প্রস্তুত করা, বড় বড় ঘাস থাকে, এগুলিকে কেটে মাঠে বসবাসের উপযোগী একটা জায়গা তৈরি করা, এটা মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগার বিষয়। আমরা 3 সপ্তাহ ধরে প্রশাসনকে বারবার বলে আসছি, ওনারা করছেন, এই মাঠে না, এখানে না, ওখানে, এই কালক্ষেপণ করতে করতে এই পর্যন্ত। আমরা প্রশাসনের কথার বাইরে কখনো যাচ্ছি না যেহেতু, তাই আমরা নাকের ডগায় যখন চলে আসছে আমাদের জোর, তখন আমরা 2 দিন আগে মাঠে প্রবেশ করার জন্য, সেটা টঙ্গী ইজতেমা ময়দান হতে পারে, বিকল্প মাঠ হতে পারে, আমরা আমাদের সাথীদেরকে আজকে ঢাকা নিয়ে আসছি। আজকে 10টায় যে উপদেষ্টাদের সাথে প্রোগ্রাম, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ করার জন্য যে মাঠে সিদ্ধান্ত হবে সেখানে যাব, এই ছিল আমাদের টার্গেট। কিন্তু যখন আমি আপনাকে একটা সাগর ভাই, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে কেন আজকে ঘটনাটা ঘটলো। এই দেখেন, স্ক্রিনশটটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা 15 ডিসেম্বর 2024 প্রকাশিত, রাত 8টা 29 মিনিট। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব, মামুনুল হক। এটা উনি একজন, এরকম কয়েকজন বক্তা যেখানে স্পষ্ট করে বলছেন, ওনাদের জুবাইর সাহেব, ওনাদের বাংলাদেশে ওনাদেরকে জুবাইর পন্থী বলা হয় যে জুবাইর সাহেবের নামে, সেই জুবাইর সাহেব 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ কাকরাইলে মামুনুল হক সাহেবদের উপস্থিতিতে সকালবেলা একটা মাশারের মধ্যে বলছেন রক্ত দিতে হবে, এই ইসলাম রক্তের মাধ্যমে জিন্দা হয়, আমাদেরকে রক্ত দেওয়ার হিম্মত করতে হবে। জুবাইর সাহেব এইভাবে রক্ত দেওয়ার তাশকিল করলেন। মামুনুল হক বলছে তুরাগ নদী রক্তে লাল করে দিব। এরপরে জুনাইদ আল হাবিব নামে আরেকজন আসছে, সারা বাংলাদেশ অচল করে দিব, আগুন জ্বলবে সারা বাংলাদেশে। এইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওনারা মূলত এই মারামারির জন্য একটা ভাড়াটিয়া শ্রেণীকে মাঠের মধ্যে জমা করে রেখেছিলেন, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যেখানে 40,000, সেখানে ওনারা মাত্র 5,000, তারপর এখানে সংঘর্ষ হয় কিভাবে? সংঘর্ষ এই জন্য হয় যে 40,000 মারামারির জন্য প্রস্তুত নয়, 40,000 আক্রমণ হামলা মামলার জন্য প্রস্তুত নয়। সেখানে 5,000 যদি কোনো ঝামেলা করতে আসে, আর 40,000 তখন বসে থাকবে না। আমরা তো ভালো হইনি। আমি একটু জানতে চাই, মজনু সাহেব জানতে চাই, চমৎকার বলেছেন এই যুক্তির বিষয়টা। হাসান আব্দুল্লাহ আপনাকে দেখা যাচ্ছে না, আমি আপনাকে একটু জানতে, আপনার কাছে একটু জানতে, যেখানে ঘটনাটা ঘটেছে, যে মাদ্রাসায় হামলাটা হয়েছে এবং যেখানে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই জায়গাটা কোন পন্থীদের জায়গা? আচ্ছা, কোন মাদ্রাসাতে হামলা হয় নাই, 1 নম্বর বিষয়। বিষয়টা হয়েছে টঙ্গী ইজতেমা ময়দানে। ইজতেমা ময়দানটা 2017 থেকে সরকারের হাতে ন্যস্ত করা আছে। না না, যেখানে ঘটেছে ওই মানুষগুলো ওখানে যারা নিহত হয়েছে তারা ওখানে কি করছিল, তারা কোন পন্থীর সাথে সেখানে ছিল? আচ্ছা, এটা হচ্ছে, আপনি সম্ভবত টঙ্গী ইজতেমা ময়দানের বিষয়টা জানেন। এখানে 2টা ভাইটাল পয়েন্ট আছে। একটা হচ্ছে কামারপাড়ার এখানে বিদেশিদের একটা খিমা আছে, আর একটা স্টেশন রোডের এখানে একটা সাধারণ মোটর জন্য একটা মসজিদ আছে। তো মূলত ঝামেলাটা হয়েছে কামারপাড়া ব্রিজের এখানে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেটা একেবারে মাঠ পর্যন্ত আমরা আমাদের সাথীরা প্রবেশ করেছে, তারপর আমরা পন্থীদের জায়গা, আমি সেটা একটু সিম্পলি জানতে চাই। ওইটা বলতে চাচ্ছি, এটা কোনো পন্থীদের না, এটা সরকারের হাতে জোর ইজতেমা ছাড়া পুরো সময় লিখিতভাবে একেবারে কাগজ কলমে সরকারি আমি ওই জায়গার মালিকানা নিয়ে প্রশ্ন করছি। এগুলো যে আপনারা যে সাথীরা যে ছিলেন, একদিকে আপনার এক গ্রুপের বা এক পন্থী ছিলেন, অন্যদিকে আরেক পন্থী ছিলেন, এভাবে তো হয় ছিল। জি জি জি, হ্যাঁ, মাঠের ভিতরে জুবাইর পন্থীরা ছিলেন, মাঠের ভিতরে জুবাইর পন্থীরা ছিলেন। যেখানে ঘটনা হয়, নিহত ঘটনা হয়, হত্যাকাণ্ডের ঘটনা, সেখানে জুবাইর পন্থীরা ছিলেন, জুবাইর পন্থীরা ছিলেন। জি জি জি, তো জুবাইর পন্থীরা সর্বশেষ, আমি দুঃখিত, আমার মানে মার্ডারের কথা বলতে খোলা মনে প্রশ্ন করেন, খোলা মনে প্রশ্ন করেন। আপনার জুবাইর পন্থীদের মধ্যে জুবাইর পন্থীদের লোকজনকে হত্যা করবে? বুঝি না, মানে জুবাইর পন্থীরা কি একটু রিপিট, আমি আওয়াজটা শুনতে পাইনি। জি, মানে জুবাইর পন্থীরা কি জুবাইর পন্থীরা নিজেদেরকে নিজেরা হত্যা করবে তাহলে? হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে, স্বাভাবিকভাবে কেউ নিজেদের লোকের উপরে হাত তুলবে, এটা সম্ভব না। কিন্তু যখন কোনো সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না। সংঘর্ষ কার সাথে হয়েছে? ওনারা যখন কামারপাড়া মোড়ে উস্কানিটা দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হইলো, ওনারা আত্মরক্ষার জন্য দৌড় দিলেন কোন দিকে?
আপনি নিশ্চয়ই হয়তো জায়গাটাতে আমি কোথায় গেছে আমি জানি না। মজনুর, আমি কোনো পক্ষের না জনাব মজনুর, আমি ডেফিনেটলি আমি যৌক্তিক কিছু প্রশ্ন করছি আপনাকে, লজিক্যাল কিছু প্রশ্ন করছি। আমি জাস্ট যৌক্তিক কিছু প্রশ্ন করছি তর্কের খাতিরে। এটা হলো যে জায়গায় ঘটনাটা নিহত ঘটনা হলো সেখানে জুবাইরপন্থীরা, তাহলে জুবাইরপন্থীরা নিশ্চয়ই জুবাইরপন্থীদেরকে মারেনি, আপনারা সেখানে গেছেন, যাওয়ার কারণে দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থান হয়েছে। সাইফুল ভাই, যখন কোথাও সংঘর্ষ হয়, যেরকম মনে করেন আমার 40,000-এর 4,000-কে আমি চিনি না চেহারায়, আমি নামেও চিনবো না, বাকি আমাদের সাথে এতটুকু আমি চিনি, এরকম যদি 1,000-কে আমি চিনবো কিনা বলতে পারবো না। ঠিক এরকমই যখন কোনো সংঘর্ষ হয়, আল্লাহ না করুক, যেহেতু প্রত্যেকের মুখে দাড়ি, প্রত্যেকের গায়ে পাঞ্জাবি, তো এই অবস্থার ভিতরে কে কোন পক্ষ কে কোন দিক এটা আসলে বুঝাই মুশকিল হয়ে যায়। এবং আসল কথা জনাব মজনুর, আমি আছি আপনার কাছে আছি, তবে হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তাদের অনেক কষ্ট হচ্ছে যে আপনারা তাদের সাথে কথা দিয়েছেন, কথা দেওয়ার সত্ত্বেও এই যে ধাওয়া পাল্টা ধাওয়া ওই পর্যায়ে গেলেন কেন? এটা আপনি যদি এলাকাটা যদি চিনেন তাহলে আপনি জানবেন যে আমি আপনাকে স্পষ্ট করে বলেছি, সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তাটা, টঙ্গী ইস্তেমা ময়দানের একটা নদীর পশ্চিম পাশ, আর ওনারা ছিলেন নদীর পূর্ব পাশ। ওনারা পূর্ব পাশ থেকে কামারপাড়া ব্রিজ হয়ে লাঠি হাতে আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত আসছিলেন। এটা সাক্ষী হচ্ছে উত্তরা পশ্চিম থানার ওসি সাহেব, ওসি হাফিজ। তিনি রাত্রেবেলা ওনাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আরেকজন অফিসার ছিলেন, ওনার নামটা আমি জানি না, উনি ইউনিফর্মে ছিলেন না, তিনি 2.5 লক্ষ পুলিশ অফিসারদের একটা সংগঠন বা কোন একটা ইউনিটি আছে সেটার সভাপতি। এই দুইজন ব্যক্তি আমাদের সাথে রাত্রে দেখা করেছেন। ওনারা বললেন যে আমরা প্রথমে চিনতে পারি নাই কোন পন্থী, পরে যখন জানতে পারলাম ওনারা মাঠের ভিতর থেকে পূর্ব পাশ থেকে ব্রিজ হয়ে আসানি মিশন পর্যন্ত চলে আসছেন, তাহলে এই মাত্র আমরা দুইজন মিলে আমাদের ফোর্স দিয়ে তাদেরকে ঢুকিয়ে তারপর আপনাদের সাথে দেখা করতে আসছি। এই হচ্ছে রাত মনে হয় 2টা বা সোয়া 2টার দিকে বা 2:30টার দিকে ওনারা আমাদের সাথে এসে কথাটা বললেন। এরপর ওনারা চলে গেলেন। আবার রাত 3টা হবে না, 3:30 থেকে 3:45 এই টাইমের ভিতরে ওনারা আমাদের সাথীদের উপর, আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে বাসে করে এসেছে, বিভিন্ন জায়গায় ওনারা বাসে হামলা করেছেন। একদম আমার কাছে ভিডিও রিপোর্ট আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব ভিডিও রিপোর্ট, যে ওনারা গ্লাস ভেঙে সাথীদেরকে আক্রমণ করেছেন। এখনো বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে আছে, গাড়ি আসতে পারেনি। এই অবস্থায় সাথীরা যখন ঢুকলো কামারপাড়া পর্যন্ত, ওনারা কামারপাড়া ব্রিজের নিচ থেকে বিদেশি ফরেন টেন্টের জায়গা থেকে ইট পাটকেল এবং ওই যে খের বা ছন বলে ওইখানে এরকম আগুন জ্বালিয়ে নিক্ষেপ করলেন অল্প কয়েকটা। এরপর আমাদের সাথীরা তাকবীর দিয়ে উঠলো, যেটা আমি আগে বলছি। এগুলো মানে ভাঙাটার ভিডিও আছে, কিন্তু এগুলো কোনো ভিডিও বা প্রমাণ আছে কিনা আপনার কাছে? যে আপনাদের এইটা আজকে 6 ঘন্টার ভিতরে মনে করেন যে যতটুকু ভিডিও হয়েছে, যেটা ঘুটঘুটে অন্ধকার, রাত 3টা 3:30, তারপর কেউ না কেউ করেছে, আমি আশা করি হয়তো 6 ঘন্টার ভিতরে আমরা কিছু ভিডিও পাবো ইনশাআল্লাহ, এবং আমি আপনাকে দিব ইনশাআল্লাহ, আমি আপনাকে সব ভিডিও দেবো ইনশাআল্লাহ। ছন মারার প্রেক্ষিতে পরে আমাদের সাথীরা তাকবীর দিয়ে ওইদিকে ধাওয়া দিল, ওই কি বলে এটাকে কামারপাড়া ব্রিজের দিকে। আর ওনারা কামারপাড়া ব্রিজ থেকে তখন আবার একটু পিছন দিকে গেলেন, গিয়ে আবার ধাওয়া দিয়ে আসতে চেষ্টা করলেন। তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়া হইলে 10-15 মিনিটের বেশি হবে না। এরপর ওনারা চলে গেলেন ওনাদের বিদেশি ফরেন টেন্ডের যে গেট, সেটাতে ভিতরে ঢুকে তালা মারতে নিলেন। তখন আমাদের যে ধাওয়া করার সাথীরা ওনারা তালা মারতে দেন নাই, ওই যে অবস্থায় ওটা ভেঙে ওনারা ঢুকে গেছেন। এইখান থেকে ঘটনার সূত্রপাত। এখন আপনি বলতে পারেন, আপনার প্রশ্নটা আসবে আমি জানি, এরপর মারা গেলেন জুবাইরপন্থী। একটা বিষয় হচ্ছে কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো মতানৈক্য, সেটাকে যদি সুরাহা করতে যায়, মধ্যস্থতা করতে যায়, সমাধান করতে যায়, এটা কি কোনো অপরাধ কিনা, এটা কি ইন্ধন কিনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আমরা আপনাদেরকে এত রাতে গেলাম, 2 পক্ষের সাথে কথা বললাম, এটা কি কোনো পার্টিকুলার কোনো পক্ষ অবলম্বন হয়েছে কিনা এই ঘটনাতে, যে আমি এই পক্ষের অবস্থান নিয়েছি, ওই পক্ষের বিপরীত অবস্থান নিয়েছি, ভুল করলো কিনা এত রাতে গিয়ে এই যে আপনাদের অবস্থান, এটা কি তাদের ভুল হয়েছে বলে মনে করেন? আমি একটু এই প্রশ্নের উত্তর চাই, যারা মজবুর বলবেন, তবে আব্দুল আল মাসুদ আপনার কাছ থেকে শুনতে চাই, প্রশ্নের উত্তর আপনার কাছে শুনতে চাই। মজবুরের কাছে একটু দুঃখিত, যারা আব্দুল আল মাসুদ মজবুরের কথা শেষ করেনি। পরবর্তীতে যখন আপনার পাল্টা ধাওয়া করতে গেছেন, এই 2জন মানুষের মৃত্যু তাহলে কে ঘটালো? আচ্ছা, মৃত্যুটা কখন হয়েছে, কে করেছে, পার্টিকুলারলি কে খুনি, এটা তো আমরা দেখি নাই, কিন্তু আমরা ইস্তেমা ময়দান থেকে মানুষকে হত্যা করার যে সমস্ত সরঞ্জামাদি উল্লেখ করেছি, এটা আমি আপনাকে দেখাতে চাই, এবং এটা আমি লাইভের একটা পর্যায়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখি নাই, এবং এমন কয়েকজনকে আমরা আটক করেছি, আমাদের হাতে এই মুহূর্তে আছে। এটা সংখ্যাও আপনার 30-40-এর কম হবে না, এই মুহূর্তে আছে। এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো, যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে, এরকম ছোট সাইজ যেটা দিয়ে একসাথে একাধিক মানুষকে
ইয়া করা যাবে, মানে পেটের ভিতরে আঘাত করা যাবে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ছেলে, ঢাকা মেডিকেলে না, হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুঁড়ি কাটে ফেলাইছে, ওনার ভুঁড়িটা বের হয়ে গেছে, অর্থাৎ এমন জোরে ছুরিতে আঘাত করছে ভুঁড়িটা বের হয়ে গেছে। আমরা টঙ্গী ইসলাম ময়দানে প্রবেশের সাথে সাথে দেখলাম এক হাত ওই যে বাঁশের কঞ্চির মাথাকে চোখা করে ওনারা এরকম এক মুঠ তৈরি করে রেখেছেন, এক একটা সাইজ এক হাত করে এগুলি ওনারা রেডি রেখেছেন আক্রমণের জন্য। আক্রমণের ঘোষণা দিয়ে গেলেন মামুনুল হক, রক্ত চাইলেন জুবায়ের সাহেব, ওনারা প্রস্তুত হয়ে বসে থাকলেন মাঠে। এরপরে যদি বুঝেন আপনারা ভাই শুনে এগুলো বুঝেন, আপনি বলতেছেন একজন ইসলামিক মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা সারাদিন হচ্ছে টিভি টক শো মাঠে ময়দানে আমরা বলে বেড়াবো যে দাড়ি মানুষদের হচ্ছে অধিকার বঞ্চিত করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, আবার আপনারাই বলতেছেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে। মানে আপনি এটার প্রভাব বুঝতেছেন, ইম্প্যাক্ট বুঝতেছেন? আমি হাসনাত ভাইকে বলতে চাই, যদি সত্যিটা হয়ে থাকে তাহলে কি আমার বলা অপরাধ? আপনি তো অনেক প্রশ্ন করলেন, যদি সত্যিটা হয়ে থাকে তাহলে বলা অপরাধ? আমি হাসনাত ভাইকে প্রশ্ন করলাম, এটা কি যদি সত্যি হয়ে থাকে, আমার কাছে ডকুমেন্টস থাকে, তাহলে কি বলাটা অপরাধ? আমরা সমাধানের ব্যাপারে কি করা যায় এটা বলছি পরে। তবে আব্দুল সাগর ভাই 1 মিনিট, জাস্ট 30 সেকেন্ড। ওই মজবিন নূর ভাই বলছেন যে ওনারা কয়েকজনকে আটক করে রেখেছেন, ওনারা কি আইনগতভাবে কাউকে আটক করে রাখতে পারে? উনি কিন্তু নিজের মুখের কথা যে আটক করে রেখেছেন, এবং আমরা জানতে চাই কাদের বিষয়ে এটার উত্তরটা আমি দিব। আটক করে রাখছেন, আটক করতে পারি কিনা? জি বলেন। জি বলুন। জি, আমরা ওনাদেরকে এই জন্য আটক করেছি যে ওনাদের কাছে ধারালো অস্ত্র এবং ওনাদের মোবাইল করার পর কাকরেলের সাথে ছবি আদান প্রদান, নির্দেশনা ইত্যাদি বিষয়ে ওনারা যে সমস্ত জঘন্য পরিকল্পনা করছিলেন সেগুলি জানার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাদেরকে যদি এইভাবে মাঠে আমরা ছেড়ে দিই, নিজেরা যদি কোনো দুর্ঘটনার শিকার হন সেটা আমাদের উপরে দায় চাপাই দিবেন। সুস্পষ্ট দুই একজনকে আমরা পেয়েছি আমাদের হেফাজতে রেখেছি, আমরা ওনাদেরকে আমাদের হেফাজতে রেখেছি। মামলায় ওনাদেরকে গ্রেফতার দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা ওনাদেরকে উঠিয়ে দিব।